আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৮। লিখেছেন ফাবিহা মম। অচিতন মেহনুরের মুখ থেকে এমন ভয়াবহ শব্দ শুনে স্তব্ধ হয়ে গেল মাহাতিম। নিজের কান দুটো পর্যন্ত ঝিঝি করে বাজছে। কি শুনল সে? মেহনুরের গায়ে তরুণ হাত দিয়েছে। আচ্ছা, নামটা কি সে ঠিক শুনেছে নাকি ভুলভাল শুনল? এমন একটা পরিস্থিতি হলো মাহাতিম তখন স্বাভাবিক চিন্তা চেতনার যেন গুলিয়ে ফেলল। বারবার কল্পনায় ভাবতে লাগলো, তরুণ ওকে বাজেভাবে স্পর্শ করেছে। মেহনুর তাতে ছটফট করছে, ছাড় পাওয়ার জন্য ছুটাছুটি করছে। তরুণ আরও হিংস্র হয়ে ছোঁয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এদিকে মেহনুর চেঁচামেচি শুরু করে দিয়েছে। এরপর আর ভাবতে পারল না মাহাতিম। তড়াক করে ওর পাশ থেকে উঠে দাঁড়ালো। শরীরের ভিতর রক্তের স্রোত টকবক টকবক করে ফুটছে এখনই যেন আগ্নেয়গিরি লাভা উদগীরণ হবে। মেহনুরের রুম থেকে রাগান্বিত মেজাজে বেরিয়ে গেল সে। সিঁড়ি ধরে হনহন করে নামতে ঘুম ঘুম চোখে কলপারের জন্য বাইরে যাচ্ছিল নীতি। মাহাতিমের অমন ক্রুদ্ধ ভঙ্গির মেজাজ দেখে চোখ কচলানো থমকে গেল। চকিত দৃষ্টি ছুঁড়ে মাহাতিমের দিকে ছুটে গেল ও। মাহাতিম তখন নীতির পাশ কাটিয়ে দ্রুত বেগে সিঁড়ি ধরে নিজের রুমের জন্য যেতে লাগলো। পেছন থেকে ওর হাবভাব দেখে শঙ্কিত মুখে ছুট লাগালো নীতি। পেছন পেছন দৌড়ে যেতে প্রশ্ন করতে লাগলো ওকে, মাহাতিম ভাই, ভাই দাঁড়াও, ভাইয়া কি হয়েছে? ভাইয়া আসতে চলো, এভাবে দৌড়াচ্ছ কেন? জবাব দাও। নীতির প্রশ্নমালা চলতে থাকলো ঠিকই। রাগে ভস্ম হওয়া মাহাতিম সেটার একটা উত্তর দিল না। রুমে ঢুকে কাঠের আলমারি খুলে এমন একটা বস্ত্র বের করলো, সেটা দেখে নীতি একদম বিস্ফোরণ চাহনিতে চিল্লিয়ে উঠল, খবরদার ভাইয়া, এটা বের করো না। আমরা এখন শহরে নেই, এটা গ্রাম। এখানে এসব জিনিস বের করো না ভাইয়া। কি হয়েছে আমাকে বলো, আমি সব হ্যান্ডেল করছি ভাইয়া। ফর গড শেক, তুমি ঠান্ডা হও ভাইয়া, ঠান্ডা হও, আমি আছি তো। নীতি সব ঠিক করবে, তুমি আমাকে খুলে বলো। নীতির অস্থির চাওয়ার দিকে মাহাতিম কঠোর দৃষ্টিতে এক পলক তাকালো। একবারে ওর চোখে চোখে রেখে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে যদি কেউ মলেস্ট করার চেষ্টা করে ওই সময় আমার কি করা উচিত? এই মুহূর্তে কোনো পাল্টা প্রশ্ন করবি না, একদম কাট আনসার দিবি। ইনস্ট্যান্ট উত্তর দে এখন। মাহাতিমের কথা শুনে মুখের বুলি হারিয়ে ফেলল নীতি। মাহাতিম তখনও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীতি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে প্রত্যেকটা শব্দ থেমে থেমে বলল, তুমি তো তাকে মেরেই ফেলবে। কাঙ্ক্ষিত এবং যোগ্য জবাব পেয়ে তৎক্ষণাৎ নিজের কঠোর দৃষ্টি নীতির উপর থেকে সরিয়ে ফেলল মাহাতিম। হাতে থাকা চকচকে সিলভার রঙের ভারী বস্ত্রটা দ্রুত গতিতে টি শার্ট উঠিয়ে পেটের বাঁ পাশে প্যান্টের সাথে গুজে রাখল। আবার দৃষ্টি তুলে নীতির স্থিত মুখের পানে কাঠিন্য সুরে বলল, তুই সামনে দেখে মুখটা খারাপ করলাম না, কিন্তু তরুণের বাচ্চাকে আমি ছাড়ব না। এই শালার ইতরামি যদি না ছুটিয়েছি দেখিস, ওর কারেন্ট একবারে নিভিয়ে দিব। ওর আসল জায়গায় যদি মেন কাজ না সারছি আমি। ওর মুখ থেকে বাজে কথা ছিটকে আসার পূর্বেই তড়িঘড়ি করে থামিয়ে দিল নীতি। মাহাতিমের একদম সামনে দাঁড়িয়ে ভীত অবস্থায় নিজেকে শান্ত করে জোর খাটিয়ে বলল, আমরা কিন্তু শহরে না ভাইয়া, তোমার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তুমি কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে পারবে না। আমরা এখন জমিদার বাড়িতে আছি। এই বাড়ির নাম ধাম যদি একটু এদিক ওদিক হয় তাহলে কেমন ভয়াবহ অবস্থা হবে একবার ভেবে দেখো। তুমি আপাতত ঠান্ডা হও, জাস্ট রিল্যাক্স। আমি জানি তুমি এইসব নস্টালজিক ব্যাপারগুলো নিতে পারো না, কিন্তু ভাইয়া, কে মলেস্ট হয়েছে? কার জন্য তুমি তরুণের উপর তেড়ে যাচ্ছিলে? তরুণ কি করেছে? একটু আগের ঘটনাগুলো আবার মনে পড়ল মাহাতিমের। অমনি রাগের চোটে টেবিলের পায়ে জোরে একটা লাথি মারল। সেই লাথির কারণে কাচের গ্লাসটা খাড়া থেকে কাত হয়ে নিচে গড়াতে যাচ্ছিল। নীতি তাড়াতাড়ি টেবিলের কাছে সেই গ্লাসটা ধরে সোজা করে রাখল। রাগে নিঃশ্বাসের গতি বেড়ে গেছে মাহাতিমের। কয়েক পা পিছিয়ে ধরাম করে বিছানায় বসে পড়ল সে। মুখটা দু হাতের তালুতে ঢেকে রাগ সংবরণের চেষ্টায় আছে। তরুণকে যদি এই মুহূর্তে সামনে পায় ওর শরীরের চামড়া উঠিয়ে তেজ মিটিয়ে দিবে। গলায় দড়ি বেঁধে চামড়া খসিয়ে জিপের পেছনে ছুটাবে। ওর জন্য যখন উত্তপ্ত মস্তিষ্কে উপযুক্ত শাস্তির চিন্তা করছিল তখনই চিন্তার জালে ছেদন করে নিতে বলে উঠল,
ভাইয়া, তরুণ কার সাথে বাজে কাজ করেছে? কাকে মলেস্ট করে? প্রশ্ন সম্পূর্ণ করতে পারল না নীতি। প্রতিমধ্যে মাহাতিমের তেজালো কণ্ঠ এসে থামিয়ে দিল ওকে। সেই তেজালো কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, মলেস্ট করেনি, শালা শয়তানটা সুযোগে কোপ মেরেছে। মেহেনুরকে মেবি একা পেয়েছে। অমনি শয়তানের জিহ্বা টসটস করে উঠেছে। কুত্তার মতো পেটাতে পারতাম, মারতে পারতাম হারামজাদাকে। উফ, এই মুহূর্তে কি উচিত? তাড়াতাড়ি বল, কি করা উচিত? প্রচণ্ড উত্তেজনায় টকবক করে উঠল মাহাতিম। রাগের চূড়ান্ত অবস্থায় ওর চোখের মুখে পরিদৃষ্ট। এই মুহূর্তে সত্যি নিজেকে সামলাতে পারছে না ও। কোনোভাবে তরুণকে একবার হাতের মুঠোয় এনে কেচে ফেলবে একদম। নীতি পরিস্থিতি এমন গরম দেখে দ্রুত মাহাতিমের উদ্দেশ্যে অস্থির ভঙ্গিতে বলল, ভাইয়া, ভাইয়া দেখো, আগে নিজেকে কন্ট্রোল করো, বেশি উত্তেজিত হয়েও না। এই সময় বাড়িতে কেউ না থাকলেও এই বজ্জাত শেফালি কিন্তু ঠিকই ঘাপটি মেরে আছে। যদি উঁচু নিচু কিছু ঘটিয়ে ফেলো, সম্পূর্ণ দায়ভার মেহেনুরের উপর এসে পড়বে। এসব ঘটনায় কিন্তু মেয়েরা বেশি ভিকটিম হয়, তাই সাবধান করে দিচ্ছি ভাইয়া, নিজেকে ঠান্ডা করো। মাহাতিম ওর কথার মাঝে দাড়ি বসিয়ে আদেশ সূচকে বলল, তুই ওর রুমে যা এক্ষুনি, ওর অবস্থা কেমন সেটা দেখ। আমি যা করার নিজের মতো করেই করব। শয়তান তো জানে না এই মাহাতিম কী জিনিস। ওর মতো 10টা কুত্তাকে পায়ের নিচে মারাতে আমার টাইম লাগবে না। নীতি টানটান পরিস্থিতির ভেতর শুষ্ক গলায় ঢোক গিলল। গলাটা স্বল্প ভিজিয়ে সম্মতির সুরে মাথা দুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেহেনুরের রুমের দিকে আসতেই সৌভিকের কানে কথাটা দিয়ে গেল। সৌভিক প্রথমে রাগে ক্ষেপে উঠলে পরক্ষণে মাহাতিমের চিন্তায় সব কিছু গুলিয়ে ফেলে। তাড়াতাড়ি তোফ ও সিয়ামের কানে কথাটা পেরে ফেলে। ওরা দুজনও বাকরুদ্ধ অবস্থায় 2 মিনিটের হাঁ করে তাকিয়ে থাকে। এরপর মাহাতিমের রুমের দিকে একসঙ্গে 3 জন ছুট লাগায়। নীতি মেহেনুরের রুমে ঢোকার আগে বুদ্ধি করে প্রীতি ও ফারিনকে সব কিছু বলে দেয়। এদিকে শাহনাজ দরজা চাপিয়ে ঘুমাচ্ছে দেখে ওকে আর ডাকে না। সুরাইয়া এখন কোথায় আছে সেটা কেউ জানে না। নীতি, প্রীতি, ফারিন একসাথে 3 জন মেহেনুরের রুমে আসলো। বিছানায় চোখ বন্ধ করা অবস্থায় মেহেনুর চেতনাশূন্য হয়ে আছে। 3 জন সেই দৃশ্য দেখে নিজেদের মুখের পানে কিছুক্ষণ চাওয়াচাই করে। চোখের ইশারায় কিছু সায় বুঝিয়ে বিছানার কাছে চলে আসে। নীতি ওর মাথাটা নিজের কোলে নিয়ে বসে। প্রীতি রুমে গিয়ে নিজেদের লাগেজ থেকে গ্লুকোজের বয়াম খুলে একটা ফ্লাক্স ভর্তি গ্লুকোজের পানি নিয়ে আসে। ফারিন একটা গামছা নিয়ে সেটা ভিজিয়ে এনে মেহেনুরের হাত ও পায়ের তালু মুছে দেয়। প্রীতি চামচে করে গ্লুকোজের পানি ধরলে নীতি ওর মুখ ভেদ করে সেটা খাইয়ে দেয়। প্রীতি ফ্লাক্সের ছোট কাপ থেকে চামচ দিয়ে গ্লুকোজ নিতেই ক্ষুদ্র সুরে বলে, এই বাড়ির মানুষগুলো খুবই আজব আপু। মা এদিকে মেয়ের খেয়াল রাখে না, দাদা বাড়ির গোপন খবর জানে না, শেফালির আকাম কারোর চোখে দেখে না। আবার আজকে দেখো তরুণের মতো খুবিসও সাহস পেয়ে গদগদে হয়ে ওর গায়ে হাত দিয়েছে। আচ্ছা, সব ঘটনা মেহেনুরের সাথেই কেন ঘটে আপু? কি এইটার রিজন? নীতি ব্যস্ত ভঙ্গিতে এক নজর প্রীতির দিকে তাকালো। খাওয়ানোর জন্য মেহেনুরের ঠোঁটে চামচ কাত করতেই শান্ত সুরে বলল, মেয়েটার দিকে ঠিকমতো তাকিয়ে দেখ, তাহলেই আসল ঘটনা বুঝবি। নীতির এমন কথায় আগামাথা কিছুই বুঝল না প্রীতি। তবুও বড় বোনের কথা মান্য করে মেহেনুর দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মেহেনুরের দিকে নিবিড় চাহনিতে তাকিয়ে থাকলে পাশ থেকে ফারিন বলে ওঠে, মেয়েটা যে একটু বেশি সুন্দর, এটা তুমি দেখো না? একটা মেয়ে যে ওর সৌন্দর্য দেখে হিংসা করতে পারে, এতটুকু বোঝো না? ওর বোনগুলোর মধ্যে সুরাইয়া 1 নাম্বার ফাজিল। ওই মেয়েকে দেখলে জুতিয়ে মারতে ইচ্ছে করে। ফারিনের কথা শেষ হতেই প্রীতি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ভাবুক চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা, ফ্রক পরিয়ে দিলে কি সত্যি ওকে বাচ্চা লাগবে? মাহাতিম ভাই কি তখন কন্ট্রোল অপশনে থাকতে পারবে? আমার কিন্তু মেয়েটার ফেস মারাত্মক লাগে। প্রীতি কথাটুকুর ইতি টানবে এই মুহূর্তে চট করে ফারিন বলে ওঠে, সবাই যে এই সময়টা ঘুমায় এটারই সুযোগ নিয়েছে। তরুণ তো দেখি ডেঞ্জারাস টাইপের চালাক। ওর চালাকি কি কেউ ধরতে পারল না? নীতি এবার মুখ খুলে স্বাভাবিক কণ্ঠে বলল,
মুখে যদি নকল চেহারা পড়ে থাকে তাহলে ভালো মানুষরা অবশ্যই ঢপ খাবে। শেফালি মামি ছাড়া সবাই কিন্তু ভালো মনের মানুষ, সবাই যথেষ্ট সহজ সরল। অন্য 10টা গ্রামের মহিলারা মতো ওনাদের মনে অত ঘুরপ্যাচ নেই, কিন্তু যা কাহিনী ঘটানোর এই জমিদার বাড়িতে শুধু শেফালি মামি করে। আর নিজের মেয়েটাকেও খারাপভাবে এক্সপার্ট বানিয়েছে। দেখলি না কিভাবে মাহাতিম ভাইয়ার কাছে চিঠি গুজিয়ে দিয়েছে? এগুলোকে থাপড়ানো উচিত। হান্নান নানা যদিও সহজ মনের মানুষ, কিন্তু আমার মনে হয় তিনি অবশ্যই সব কিছু টের পাচ্ছেন, অথচ মুখে কিছু স্বীকার করছেন না। বাড়ির মধ্যে যদি কলহ সৃষ্টি হয় সেটা কিন্তু বাইরের গ্রামবাসীরা ভালো নজরে দেখবে না। নিচের যুক্তিপূর্ণ কথা শুনে দুজন চুপ করে থাকলো। কিছুক্ষণের মধ্যে মেহিনুর চোখ খুলে সম্বি ফিরে পেলে স্বাভাবিক অবস্থায় একটু একটু করে চেতনা ফিরে এলো ওর। তবুও ধুমধাম বমি করলো আবারও। শাহনাজ ততক্ষণে ঘুম থেকে উঠে গেলে প্রথম কয়েক মিনিট মুহূর্তে মতো তাকিয়ে রইল শাহনাজ। তারপর ধীরে ধীরে যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারলো সে মুহূর্তে আর স্বাভাবিক রূপে থাকলো না ও। গর্জে উঠে হোক বা গালির চোটে তরুণের গোষ্ঠী তখন শাহনাজ একদম চটপট করে দিচ্ছে। সাবা এই ঘটনা জানার পর ভয়ে কেমন গুটিয়ে গেল, কিন্তু সুরাইয়া তখনও লাপাত্তার নজরে রইল। শেফালি ঘুম থেকে মাগরিবের আজানের সময় উঠলেন। আঙ্গিনায় এসে যখন শুনশান নীরবতা দেখলেন, সেই সঙ্গে যখন বাড়ির ভেতরে অমন সন্ধ্যার অন্ধকারের বাতিহীন অবস্থা ছিল, তখন শুধু মেহেনুরের রুমেই আলো জ্বালানো হয়েছিল। আবার সেখান থেকে অনেকগুলো সুরে আওয়াজ শোনা যাচ্ছিল। শেফালি মাথায় ঘোমটা টেনে মোটা শরীরটা নিয়ে সিঁড়ি ধরে মেহেনুরের রুমের দিকে এগোতে লাগলো। ক্রমেই যখন পা গিয়ে রুমের এসে দাঁড়ালো, তখন সাদা পর্দা সরাতেই রুম ভর্তি সকলকে যেন একত্রে দেখতে পেল। শেফালিকে আচমকা দরজার সম্মুখে দেখে পিনপতন নীরবতা চুপ গেল সবাই। মেহেনুরকে বিছানার মাথার সাইডে পিঠ লাগিয়ে বসতে দেখা যাচ্ছিল। চুলগুলো কেউ সুন্দর করে ফ্রেঞ্চ বেনি করে দিয়েছে ওর। মাথার সবগুলো চুল পেছনে টেনে মোটা একটা বেনি ঝুলছে। কপালের কাছে মাথার সরু প্রান্তে ছোট ছোট চুলগুলো ছেয়ে আছে। মলিন উদাস বিষণ্ণতায় ঢেকে থাকা উজ্জ্বল লাবণ্য সুন্দর মুখটা একটু যেন তর্জমা করে দিয়েছে কেউ। সবই শেফালি খুঁটিয়ে খুঁটিয়ে দরজার দ্বার প্রান্তে দাঁড়িয়ে পরখ করছিল। শেফালিকে এমনভাবে তাকাতে দেখে সাবির সৌভিকের দিকে শুকনো ইশারা করলো। সেই ইশারার ইঙ্গিত ধরে সৌভিক তৎক্ষণাৎ হাসি দিয়ে বলল, মেজু মামির আগমন কি করে হলো? আসেন মামি, আসেন, 2 কাপ চা খেয়ে গল্প করি। শেফালি ওর কথা শুনে সৌজন্যতার খাতিরে হাসি দিল। তাও হাসিটা কুশ্রী লাগলো। মনে মনে নাক ছিটকালো সৌভিকরা, কিন্তু মুখের ভাবে সেটা একটুও প্রকাশ করে না। শেফালির দিকে নমনীয় কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলল, শাহনাজ, মেজুমা, আপনার কি কিছু দরকার? শেফালি এবার নীরবতার সুতো কেটে বললেন, ঘরে যে বাতি জ্বালাইতে হয় এটা কি মনে থাকে না? ঘরদোর তো আন্ধার হইয়া গেছে। একটু পর আব্বা আসি দেখলে গজগজ করবে। সিয়াম এক চুলো শেফালিকে সহ্য করতে পারছে না। ঝাড়ু এনে যদি ঝাঁটের মতো বিদায় করা যেত তাহলে সিয়াম দেদারসের সেটাই করত, কিন্তু ভদ্রতার খাতিরে সেটা করতে পারছে না। সৌভিক মনে মনে ভয় পাচ্ছে যদি হুট করে মাহাতিম এই ঘরে ঢুকে, না জানি এই মহিলা বিবিসির 10টার খবর রটাতে থাকে। মাহাতিম এখন না আসলেই চলে। এদিকে মেহনুর চুপচাপ নতমুখে বসে থাকলে পাশ থেকে ওর হাতটা শাহনাজ মুঠোর চেপে ধরে। একটুখানি দৃষ্টি তুলে আর চোখে শাহনাজের দিকে তাকাতেই দেখলো শাহনাজ শেফালির দিকে তাকিয়ে আছে। শেফালি সকলের দৃষ্টি যখন অস্বস্তিকর ফাঁসলো, তখন বাধ্য হয়ে নামাজের উসিলায় নিচে চলে গেল। সবাই হাত ছেড়ে বাঁচলেও মেহিনুর মনের ক্যানভাসে যেই বিভীষিকা ঘটনার চিত্র এঁকে ফেলেছিল সেটা মুছে বড় দুঃসাধ্য ওর জন্য। কিন্তু ফারিনের কথায় চিন্তা চেতনা থেকে সদ্বিত ফিরে পেতেই ফারিনের মুখ থেকে শুনল, তরুণ নাকি এখনও বাড়িতে আসেনি। ও যদি বাড়ি ফিরে তাহলে কোন দিক থেকে যে হিংস্র হামলা ঝাঁপিয়ে পড়বে সেটা ওর জানা নেই। মাহাতিম নাকি নিজের রুমের ভেতর কাউকে ঢুকতে দিচ্ছে না। দরজা যদিও আটকানো না, কিন্তু ওর বিধিনিষেধের অমান্য করা কারোর পক্ষেই সম্ভব না। সবাই চুপচাপ শুনছিল মেহিনুর। সবাই চা নাস্তার খাবারগুলো মুখে থাকলে মেহিনুর একটা কিছুও মুখে তুলল না। শাহনাজ অনেকক্ষণ পর নিজের চাপা উদ্বেগ প্রকাশ করে ফেলল।
তীব্র উৎকণ্ঠ জর্জরিত হয়ে বলল, এই ঘটনার কথা বড়দের মধ্যে কাউকে জানাতে না। শাহনাজের মা অর্থাৎ সুজলা জানলে আর কখনোই ওদের স্কুল কলেজে যেতে দিবে না। পথে ঘাটে মানুষ ছিছি করবে, এসব ঘটনা সুজলার নিশ্চয়ই পছন্দ হবে না। হান্নান শেখও বাড়ির বাইরে পা ফেলতে দিবে না। মেহেনুরের মা যদিও সাদাসিধে মহিলা, কিন্তু এসব ঘটনা শুনলে তিনিও ঠান্ডা মেজাজে থাকবেন না। সবাই একমনে শাহনাজের কথা শুনল, কিন্তু পথে পথে নীতি, সৌভিক, ফারিন, সামিক ধপায় ধপায় বাধা দিয়ে প্রতিবাদী হওয়ার জন্য রুখতে বলল। কিন্তু শাহনাজ সেসব কথা মানতে নারাজ। এটা মূলত শহর নয়, এটা একটা গ্রাম। এই গ্রামে একবার দুর্নাম রটে যায়, আর সেটা যদি বাড়ির ভেতরে থেকে ঘটে, তাহলে মান সম্মান সব ধূলিসাৎ হতে 1 সেকেন্ডও লাগবে না। জমজমান আলোচনা দীর্ঘ সময় নিয়ে শেষ করলো শাহনাজ। প্রতিটি পয়েন্ট সুন্দর এবং যুক্তি দিয়ে বুঝালো, সঙ্গে এটাও বুঝালো মাহাতিমকে থামাতে। ও যেন তরুণের গমনে কোনো গণ্ডগোল না করে। তরুণকে বিদায় করার জন্য চোরা পথ অবলম্বন করা লাগবে। ওর মতো ধুরদম্বর ব্যক্তিকে সোজা করার জন্য দ্রুত পরিকল্পনা প্রয়োজন। এদিকে মাহাতিম তরুণকে পেটানোর জন্য, মারার জন্য যেভাবে গর্জে উঠেছে, সেটা এই মুহূর্তে থামানোর অত্যাবশ্যক। কেউ কোনো পথই বের করতে পারল না, কারোর কোনো বুদ্ধিও এখানে থামানোর কাজে আসলো না। ঘন্টা আধা পেরিয়ে গেলে সবাই নিরুপায় হয়ে নিরুদ্যম ভঙ্গিতে বসে থাকলো। কিন্তু বুদ্ধির আসল এবং মোক্ষম সূত্রটা কেবল তৌফের মাথায় আসলো। তৌফ সবাইকে মারাত্মকভাবে চমকে দিয়ে বলল, শোনো অ্যাটেনশন, আমি যা বলি, যেভাবে বলি, সবই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে। আমার মাথায় একটা সলিড প্রুফ টিকলি এসেছে। এটা যদি খাটাতে পারি, আমার কলিজা গুর্দা সব বলছে মাহাতিম আনসারি মাস্ট বি ডেফিনেটলি সিরিয়াসলি কুপোকত হবে। তৌফের এমন প্যাচমুখো কথা শুনে সিয়াম ওর পিঠে জোরে একটা কিল বসালো। ব্যথার জন্য তৌফ ফরফর করে সবার সামনে অশ্রাব্য গালি দিল। শেষে লজ্জায় নিজেকে আড়াল করতে যেয়ে মূল কথায় ফিরল। আমাদের কাছে চাবি আছে, জাস্ট তালার কাছে গিয়ে চাবিটা একটু মোচড় মারা লাগবে, ব্যাস, এতেই আমাদের সাধ্য হবে। তৌফ কথাটা এমন ভঙ্গিতে বলল, সবাই ওর ভ্রু নাচানো দৃষ্টি ধরে আসল ব্যক্তির দিকে তাকালো। এক মুহূর্ত ওভাবেই নীরবতা কাটলো, কিন্তু পরক্ষণে সমন্বয় সলিড আইডিয়া বলে জোরে হল্লোড় তুলল। মেহিনুর তখন তীব্র শব্দের জন্য বাধ্য হয়ে 2 কানে হাত চাপা দিয়ে চোখ কুঁচকে ফেলল। কয়েক নেনো সেকেন্ডের মধ্যে মেহিনুর চোখ খুলে দেখল সবাই ওর দিকে হাসি হাসি দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহিনুর বোকা বোকা চাহনিতে ডানে বামে সবার দিকে দৃষ্টি দিয়ে কান থেকে স্লো মোশনে হাত নামিয়ে ফেলছে। উজুবুকের মতো তাকিয়ে থাকতেই হঠাৎ মৃদু সুরে থেমে থেমে বলে, আমার দিকে তাকিয়ে আছো কেন? মেহিনুর আটকাতে যাওয়ার কথা শুনে সবাই নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। পরক্ষণে তৌফ ঢোক গিলে বলল, তুমি যদি ভাইয়ার কাছে একবার যেয়ে থামাতে বলো, তাহলে ভাই কোনো হাঙ্গামা করবে না। তুমি তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। মেহিনুর আবারও কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনাদের কথা না শুনে ওই লোক আমার কথা শুনবে? মেহিনুরের বোকার মতো কথা শুনে সবাই মিটিমিটি হাসলো, কিন্তু এখনই কিছু ভেঙে না বলে নিজ থেকে বোঝার জন্য সুযোগ রেখে দিল। তৌফ সবার তরফ থেকে উত্তর প্রস্তুত করে বলল, মানে ঘটনা হয়েছে কি, তুমি তো এখানে ভিকটিম। অ্যাটলিস্ট তুমি যদি ভিকটিম হয়ে আনসারি মশাইকে থুক্কু মাহাতিম ভাইকে এখনই কিছু করতে না বলো, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। না হলে ভাই সাহেব যে কাহিনী করতে পারে, সেই কাহিনী যদি এই গ্রামের মধ্যে ঘটে যায়, তাহলে পরদিন যুগান্তর পত্রিকায় এটা হিট শিরোনাম দেখতে পারবা। মাহাতিম ভাইজান তো ভালো মানুষ না, এটা তো আমরা ন্যাংটাকাল থেকেই জানি। এজন্য তোমাকে সাবধান করতেছি, জলদি ভাইকে থামাও। বাড়ির সবার ফিরতে কিন্তু বেশি টাইম নেই। আমরা এদিকে শেফালি মামিকে টেক্কা মারতেছি। যাও যাও, উঠো, আর বসে থেকো না। তোমার শরীর এখন আমাদের চেয়েও বেশি পাওয়ার। এই নীতি ছাগলের বাচ্চার তোমাকে 1 লিটার গ্লুকোজ খাইয়ে দিয়েছে। এখন উঠো, শাড়ি ধরো, আর ভাইয়ের রুমে দৌড় লাগাও। মেহিনুর আবারও সবার দিকে উজুবুকর মতো তাকালো। এখন ওই তরুণের জন্য মাহাতিমের রুমে যাওয়া লাগবে, তাও কি না একা একা যেতে হবে? কি বলবে মাহাতিমকে? কিভাবে গুছিয়ে বলবে এসব কথা? যতবার মাহাতিমের সামনে স্বাভাবিক চেতনা নিয়ে হাজির হয়েছে, ততবারই চেতনার নাম নিশানা পাল্টে দিয়ে অস্থির অবস্থা কাটকাট হয়ে গিয়েছে মেহিনুরের।
এবার এই ভয়াবহ অস্থিরতার জন্য দেহ থেকে প্রাণ বের হয়ে যায় কি না কে জানে।